হাসিনা পালাইলেও কই, আপনি সেটা কমিশন করেন, বাইর করেন। হাসিনারে হেলিকপ্টারে করে এইভাবে কোন যোগাযোগের মাধ্যমে কীভাবে গেল, তো পালাইছে কোথায়? হাসিনা তো বলছে হাসিনা পালায় না, তো ও পালাইছে নাকি? এরে ইন্ডিয়া কে পাঠাইলো, কেমনে গেল, সেগুলা এখন কি বেরোবে, অনেক সময় লাগবে। আপনি বলেছেন যে আমরা সবসময় চিন্তা করতাম যে এই দেশে একটা তৃতীয় শক্তি দরকার। ইয়েস, আমার লেখাও আছে। হ্যাঁ, আপনার লেখা আছে। তারপর বলা হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি তো মানুষ দেখছে, এখন তো তৃতীয় শক্তি দরকার। সেই তৃতীয় শক্তিটা হতে পারতো জাতীয় নাগরিক পার্টি। জি, কিন্তু তারা তা না করে জামাত ইসলামের সাথে নির্বাচন করলো। জামাত তাদের কারণে কিছু আসন বেশি পাইলো, নাহলে সেগুলো পেতো না। তার মানে কি এখন আপনি জাতীয় নাগরিক পার্টির প্রতি আর আস্থা আপনি রাখতে পারছেন না? রাজনৈতিক তৃতীয় শক্তি দরকার, এটা আমি 11 সাল লিখেছি। জি, আমি বদিউর রহমান এখন নতুন কিছু বলি না, বললে বলবে যে আমি সুবিধাবাদী বানাই বলতেছি। আমার যে 3টা বই আছে, একটা হইলো ডোমুরের থেকে সচিবালয় আমার আত্মজীবনী, একটা হইলো সরকারি চাকরিতে অনুভূতি সমগ্র, এটার মধ্যে 7টা বই একটা কালেকশন। 7টার মধ্যে একটা বই কিন্তু তত্ত্বাবধায়ক আমল, কিছু রাজনীতি কিছু বাজনীতি 111 সরকার নিয়ে লেখা। আর একটা হইল চেতনায় বুদবুদ, এটা 2 খণ্ডে 1150-1200 পৃষ্ঠার বই। সেই লেখাগুলোর মধ্যে একটা লেখা তো আমি 11 সালে লিখছি, প্রয়োজন তৃতীয় রাজনৈতিক শক্তি। আমরা হাসিনা খালেদার জগত্তল পাথর থেকে মুক্তি চাই। যুগান্তরে ছাপানো কলাম, এখন তো অস্বীকার করা যাবে না, ওটা এখানেও আছে, এখানে আছে। আবার ইউনুস আসবে লেখার পরে কয়েকজন আমার ধমকাইছে, বলে যে মিয়া ইউনুস আইসা গেছে, এখন পণ্ডিতি দেখা। বলে বাবা তুমি 5ই সেপ্টেম্বর 2023-এর লেখাটা দেখো, আমি লিখছি কিনা ওইটা। পরে যখন পত্রিকা বের করে পাই গেল, খুঁজে কন্যা তো লিখছো। আচ্ছা, আমি কি ইয়েতে লিখি নাই আপনার 2000 তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়ে যাবে, এটা আগে লিখি নাই? আমি তো 26শে জুন 2011 বা ওইরকম টাইমে লিখছি যে বিএনপি মনে রাখে না কেন যে এই 2 ছেলে, তাদের 2 ভাইয়ের নামে কোনো মামলায় থাকবে না, ক্ষমতায় এসে গেলে এই দেশের মাঝে কোনো মামলা থাকবে না, বরং বেঁচে থাকলে তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবে। এটা হইল তো, হ্যাঁ, কত আগে লিখলাম। তো আমি সেই সময় রাজনৈতিক তৃতীয় শক্তি লিখছিলাম এটা হওয়ার জন্য। আপনি শুনলে বিশ্বাস করবেন, নাগরিক পার্টি যেদিন জন্ম নেয় 28শে ফেব্রুয়ারি, সেদিন তাদের 3টার মিটিং শুরু হইতে হইতে তো 3:20, 3:30 বিষয়। আমি কিন্তু 2:30টার থেকে মানিক মিয়া বিনুতে ছিলাম। আচ্ছা, কি বলেন নূতনরা, মাস্তানি ফাস্তানি যাই করুক, যেটাই হোক, কোটা আন্দোলন আসছে, আমি এবং শেষ হওয়ার পর্যন্তও ছিলাম। তা আমি ভাবছি তারা টকবগে তরুণ, কিন্তু পরে শোনা যায় এদের লোক যায় ওই ব্যবসায়ী এমপির বাসায়, তার বউর কাছে টাকা ছাড়া ধরে নিয়ে আসে, আরেকজন এরে ধরে নিয়ে আসে, এগুলা করে ক্ষমতার মধ্যে আসার পরে এরকম। তখন আমি কমেন্ট করছিলাম, কাঁচা 3টা জিনিস খারাপ, এটা চিরন্তন সত্য। একটা হলো কাঁচা টাকা। কাঁচা টাকা যদি ঠিকমতো কন্ট্রোল করে গাইডেড না হয় নষ্ট হবে। তো কাঁচা টাকার লোভ যদি টকবগে তরুণের মধ্যে ঢুকে এবং অল্প বয়সে আন্ডা বাচ্চা থাকা অবস্থায় রাজনীতি না করিয়া চিল্লাচিল্লি করিয়া যদি এমপি হয়ে যায়, উপদেষ্টা হয়ে যেতে পারে, তো এই লোভ সামলাবে কীভাবে? সিজন হওয়ার তো দেরি আছে। রাজনীতিতেও একটা কথা আছে, কবি রবার্ট ব্রাউনিংয়ের রাব্বা বেন এজরা কবিতার প্রথম লাইনটাই ছিল, গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি। আরও প্রবীণ হও, সর্বোত্তমটা আরও পরে। তাহলে এই এক কাঁচা খারাপ টাকা। কাঁচা বয়স খুবই মারাত্মক, গাইড করতে না পারলে ডিরেল হয়ে যাবে। কাঁচা তরকারি তাড়াতাড়ি না রানলে পৌঁছেই যায়। 3টা কাঁচা খারাপ, একটা কাঁচা ভালো। ওই রবীন্দ্রনাথের ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাসা। ওইখানে কাঁচাটা হইল তারুণ্যের প্রতীক। বুড়া যেগুলা চলে না, ওল্ড হ্যাগার, আমাকে উঠে নিয়ে আয়, সেই কাঁচা তো এরা হবে ভাবছিলাম। না হলে সেদিন 28শে ফেব্রুয়ারি সারাদিন কেন থাকলাম? কেন সেই 11 সালে লিখলাম যে প্রয়োজন রাজনৈতিক তৃতীয় শক্তি, আমরা হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। এখন কি মনে হয় কাঁচারা কেমন হচ্ছে, কি করলো? কাঁচারা তো এখন যেটা করে ফেলছে, জামাতের যে বুদ্ধি, এটার সাথে তো এটা কুলে উঠে নাই।
এদের কোনো দরকার ছিল এমপি হওয়ার এখন? না হলে কি হইতো? এগুলো তো বাচ্চা 30-এর নিচে বেশিরভাগ। আরও 5 বছর যেত, 10 বছর যেত, দলটা সলিড হইতো। এবং যদি তারা সঠিক যে কথা বলে আসছে, বৈষম্যবিহীন বইলা যেভাবে আসছে সেভাবে থাকলে হয়তো আমার মতো লোক যাদের রাজনৈতিক বড় দলগুলো অফার দেওয়ার পরেও যায় নাই, কয়েকটা দলে তো আমাকে জয়েন করার জন্য বলছে, আমি যাই নাই 2 কারণে। এই দেশের রাজনৈতিক দল 2টা যারা আছে বড় দল, এরা হলো পারিবারিক দল, এদের নিজের মধ্যে গণতন্ত্র নাই। তা আমি ভাবলাম এরা তো নিজেরা সুন্দর কথা বলতে, তাহলে হয়তো একসময় বেহুশ হয়ে আমিও তো দল জয়েন করতে পারতাম ওদের সাথে। কিন্তু তারা যে পর্যায়ে চলে আসছে, যেগুলাতে আসছে, তাতে তো দেখা যাক এখন কতটুকু করতে পারে পরে। কিন্তু শুরুটা দে হ্যাভ ব্লান্ডার দেমসেলস। এবং এইগুলোর জন্য আরও বড় দায়, তারা যদি মামলা করে, বিচার চায়, তাহলে ইউনূসের বিরুদ্ধে মামলা করতে হবে। কারণ প্রফেসর ইউনূস তাদের বৈরাম খা হয়েছিল। আকবরের বৈরাম খা ছিল না, নাবালক আকবর সিংহাসনে বসার পরে ইউনূস তাদেরকে প্রশ্রয় দিয়েছে, বলছে না ওরা একটা দল করতেই পারে। তার আগে ইউনূস তো আরও ডুবেছে। তারা ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো নিয়োগকর্তার বাইরে তো যেতে পারে নাই। এবং যে সংস্কৃতি ইউনিসেফ তৈরি করে দিয়েছেন, পোলাপান্ডি স্কুলে যাও কয় না, সচিবালয়ে যাইয়া বিনা পরীক্ষা পাশ করাই দিছে। এইটা যদি চলতে থাকে, আপনি শুনলে তাজ্জব হবেন। আমি পেসিস্ট বলে যারা, তাদের 4-5 জনকে ক্লোজলি বসে বলছি না পেসিস্টের বানানটা লেখো, একজনও পারে নাই। সোজা বানান করছে FACIST, হয়তো হয়ে গেছে। অ্যাডভান্স লার্নার ডিকশনারি দিলাম, দেশি ডিকশনারি ফ্যাসিস্ট বাইর করতে পারে না, কারণ FACIST দিয়ে তো ফ্যাসিস্ট বাইরও না। আর এখন শুনলে তাজ্জব হবেন, তারেক রহমান স্তুতিতে আবার যাবে। ইউনূস সাহেব তো তারে যে সম্বর্ধনা দিলেন সেটার জন্য তারা এখন প্রটোকল দেবে, তারা আপোষে আছে, ওইগুলো অনেক কিছু আছে, পরে বাইর হবে। আমি যখন বলি তখন বলে যে এটা আওয়ামীও না। হাসিনা পালাইলেও কই, আপনি সেটা কমিশন করেন, বাইর করেন। হাসিনারে হেলিকপ্টারে করে এইভাবে কোন যোগাযোগের মাধ্যমে কীভাবে গেল, তো পালাইছে কোথায়? হাসিনা তো বলছে হাসিনা পালায় না, তো ও পালাইছে নাকি? এরে ইন্ডিয়া কে পাঠাইলো, কেমনে গেল? সেগুলা এখন কি বেরোবে, অনেক সময় লাগবে, আরো পরে সময়। তারেক সাহেবের নাম ইংরেজিতে বানান করতে পারে নাই, তারেক রহমানের সম্বন্ধে স্লোগান দিতে শেষ, কারণ TRAQ লিখে দিছে। কিছু বানান থাকে না, নিজের বাল করে না দেখলে হয় না। আমি জীবনে প্রথম আপনার আলী জাকেরের নামের বানান করতে যাইয়া ধরা খাইছিলাম। ওনার আলী হইল ALY, ALY। তো এই জাতীয় অনেকের নামের প্রপার নাউনের নামের বানান টানান পড়তে হবে। আমার বইগুলো মেইনলি 3 শ্রেণীর জন্য। এক, আমার জুনিয়র কলিগ যারা প্রশাসনে আসবে, সিভিল সার্ভিসে থাকবে, তারা যদি পড়ে, আমরারা তো লিখে কম, পড়ে আরও কম, ফুসফাস করে চলে যায়। সেই জন্য আমি প্রস্তাব করছিলাম গত এক শোতে যে শুধু BCS-এর রিক্রুটমেন্টের সময় ঢুকলে হবে না, DSA-ও পরীক্ষা চালু করেন PSC-র মাধ্যমে, জয়েন্ট সেক্রেটারিতেও করেন, তাহলে আর দলমানা, দলীয় মানা, আলিমনা, বাজাদ মনা, জামাত মনা এসবের দরকার হবে না। রিক্রুটমেন্টে যে টিকে আসে, এখন সবাই তো খেপে যায় এটা বললে। তো এখন আপনার পড়তে হবে, না পড়লে হবে না। রাজনীতি করলেও পড়তে হবে। আমাদের এখানে একটা সমস্যা হইল, আমাদের রাজনীতিবিদরা অন্য দেশের রাজনীতিবিদদের মতো লেখাপড়ার বেশি আগ্রহী হয় না, কোনো মতে ভোট ফাইলে চলে। এই জন্য আমরা পাশের দেশের রাজনীতিবিদ অনেক সময় যতটুকু সিজন রয়, বোধ ব্যুরোক্রেসি অ্যান্ড বোধ পলিটিক্স বুঝে, আমাদের এখানে সেটা হয় না। সংসদে বেশিরভাগ সময় যেটা হয় আপনার হাঁ জয়যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে। আপনি ব্রেক থ্রো করতে চাইলে তারেক সাহেবের জন্য সুযোগ আছে, যদি করতে চান ভালো সাকসেসফুল হবেন, আর না হলে যদি আবার গড্ডা লিগে চলে যান তাহলে তো করা। বাইরে এখন শোনা যাচ্ছে এবার কোনো অস্বাভাবিক সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। তা আমি 11 মাস আগে বলছি, ঠিক 11 মাস পরে গণেশ উল্টাইলে উনি চলে আসলেন। তো আমি কেমনে বললাম, আমি কি দরবেশ নাকি? আমি দেখি প্রায় সময় আপনি ইন্টারিম সরকারকে নিয়ে আপনি খুবই সমালোচনা করেন এবং খুব কঠিন ভাষায় কথা বলেন। আপনার কাছে একটু জানার আগ্রহ যে
প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে কর ফাঁকির মামলাটা হয়েছিল এবং আদালত কর্তৃক ধার্য মানে দিতে বাধ্য বলা হয়েছিল, মানে এনবিআর যে টাকাটা ধার্য করেছিল এবং আদালতে গিয়েও তিনি সেখানে মাপ পাননি, এবং পরবর্তীতে ইন্টারিম সরকার যখন শপথ নিলেন তারপরে আগে এবং পরে তার অনেকগুলো মামলা রাতারাতি শেষ হয়ে গেল। আপনার কি মনে হয় আসলে ওনার উপরে যে কর আরোপ করা হয়েছিল এবং ওনার বিরুদ্ধে যে কর না দেওয়ার অভিযোগ ছিল, এটা কি যথার্থ সঠিক ছিল নাকি রাজনৈতিক ছিল? একটা হইল ডকুমেন্টারি এভিডেন্স, ওনার কি করের মামলা সে কাগজপত্র তো আমি দেখিনি। আচ্ছা, এটার উপর আমি কলামও লিখেছি। জি। এর আগে উনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে হেরে কর দিয়েছেন না, তো সেটা আদালতের মাধ্যমে গেছে। এখন যদি বলেছে সে আদালতও ঠিক ছিল না, বায়াস ছিল, তাহলে তো আপনি কোথায় যাবেন? আমাদের বিচার ব্যবস্থা নিয়ে তো আস্থাহীনতা চরমে আছে, এত চরমে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা হইল না, কতজনের ফাঁসির আদেশ হইল না, তারপরে আবার আরেক বিচারকরা এসে কী করল, কুল্লে খালাস, লোক যে মরে গেল কতগুলো 24 জন না 26 জন, কারা মরল, এগুলা কি মরছে? এটা কি আবার মিথ্যা নাকি? তো মরাটা তো মিথ্যা না, গ্রেনেড হামলা তো হইল। তাহলে এত বছর করে ফাঁসির আদেশ হইল, তারপরে এসে সব কুল্লে খালাস হয়ে গেল। তো ওই রকম যদি ইউনিভার্সিটিটাকে ওটাতে ফেলান যে আগে আদালত অন্যায় আদেশ দিছে, পরের আদালত সঠিক বলছে, খালাস, তাহলে তো আর কিছু করতে পারে না। কারণ এই দেশের বিচার ব্যবস্থা নিয়ে অনেকে মাঝে মাঝে বন্ধুবান্ধব বাগানে রাস্তা রাস্তা হাঁটি যে বলে যে আল্লাহ 2 জায়গায় না নিলে আমি বেঁচতে আছি। বাংলাদেশে ইজি লাইফ, অন্য দেশে চাই। এক জায়গায় হইলে যদি পুলিশের কাছে যদি না পড়তে পারে তাহলে বেঁচতে। কারণ আমি পুলিশে যে আজরাইলের চাইতেও বেশি ভয় পাই। কারণ আমি একদিন গাড়ি ব্যাক করার সময় আমার গাড়ির সাথে এক পুলিশের নাকি মোটরসাইকেল দেখছে, এর গাড়ি পড়ে গেছে, কিচ্ছু হয়নি। আসে 10 জন বলে যে আপনার কিচ্ছু হয় নাই, যে লাগেও নাই, ওটা থামা। তারপরেও তারা তো জোর করে আমার থেকে কিছু টাকা নিয়ে গেছে, আমি ডরে দিয়ে দিছি পরে যদি মারে। আরেকটা হলো বিচার, আদালতে যদি না যাইতে পারে তাহলে আপনি বেঁচে থাকবেন। এই দেশে আমাদের কষ্ট হয়, যিনি সংবিধানের রক্ষক প্রধান বিচারপতি তিনি তো চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, কেন হইলেন? হয় নাই, জানা নাই? প্রধান বিচারপতি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। প্রধান বিচারপতিরই এখন আপনি মামলা জামিন দিতেছেন, তারা অ্যারেস্ট করছেন। আরে প্রধান বিচারপতি অ্যারেস্ট হয় কেন? কারণটা কি? হয়তো দোষী, নাহলে নির্দোষে জোর করে করছেন। তাহলে দেশের অবস্থাটা কি এখন একটা উঠতেছে না? আরেক প্রধান বিচারপতির আপনি তাড়াই দিলেন অথবা ভেঙে গেল, দুইটার একটা, আবার আসিব ফিরি বলে আসে না। তো এই একটা ছোট্ট যদি কথা হয়, এরপরে আপনার মব কালচারের মধ্যে ঢুকে যাবেন, ঢুকে যায় বিচারপতি বাইর করে দিবেন। তো তাহলে আপনি বিচার পাবেন কোথায়? আল্লাহর নিচে তো তার সেখানে তো আস্থা নাই। এখন ইউনূস সাহেবের করের বিষয়টা, ইউনূস সাহেব সম্বন্ধে আমি কড়া সমালোচনা করেছি, এখনও করি। তিনি ক্ষমতায় থাকতে আমি প্রথম বলছি, উনি কলমা পড়লেন তো 8 তারিখ, 5ই আগস্ট গণেশ উল্টাইল। তার আগে 11 মাস আগে 5ই সেপ্টেম্বর 2023, আমি নতুন কিছু বলিনি, এগুলো সব আমার বইতে লেখা আছে। সেখানে ইউনূসের উপর 4.5-5টা লেখা আমার আছে। এর মধ্যে একটা লেখাতে 5ই সেপ্টেম্বর 2023 আমি ফিনিশিং দিয়েছিলাম যে বাইরে এখন শোনা যাচ্ছে এবার কোনো অস্বাভাবিক সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। তা আমি 11 মাস আগে বলছি, ঠিক 11 মাস পরে গণেশ উল্টাইলে উনি চলে আসলেন। তো আমি কেমনে বললাম? আমি কি দরবেশ নাকি? ওনার কার্যক্রম দেখে আমি এটা কমেন্ট করেছি। তিনি 2007-এ খোলা চিঠি দিচ্ছেন, রাজনীতি আসতে চান। সেই জন্য 8ই আগস্ট ওনার শপথের পরে আমি একটা টিভিতে প্রথম বলছিলাম হি ইজ মানি লাভার, আরেকটা টিভিতে যাই আমি বলছিলাম হি ইজ বোথ মানি লাভার অ্যান্ড পাওয়ার লাভার। তো কাজে কর্মে তো আমি এগুলো জেনে শুনে লিখছি। ওনার ট্যাক্সের ব্যাপারটাতে, শ্রম আদালতের মামলার ব্যাপারে উনি যদি আসলে ভালো মানুষ হতেন তাহলে তাকে তো হাসিনা যথেষ্ট কষ্ট দিছে, অনেক অশোভন কথাবার্তাও বলেছে। সেই জন্য উনি হাসিনা ইউনূসবাজি করছে, উনি এখন আইসা হাসিনাবাজি করছেন।
কেমন হাসিনাবাজি করতে যাইয়া পোলা ফান লাগাই দিয়া 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর বাড়িও ভাঙ্গাই দিয়েছেন। তো কোন সময় আবার আরেকগুলা এই যে শিখাই দিলেন আজরাইল নিজের বাপ মারা গেছে ভয়ের কারণ নাই, কিন্তু আজরাইল যে বাড়ি ছিনল এটা যে পোলা পান্ডে শিখাই দিলেন ইয়াং জেনারেশনকে ভাঙ্গে ফেললে কিছু হয় না, তো আরেক জেনারেশন যদি একবার ভাঙ্গা শুরু করে, হ্যাঁ, যে ইউনিট সেন্টার সৃষ্টি করে তার সব গ্রাম ভাঙ্গে, গ্রামীণ ব্যাংক ভাঙবে, কী করবেন? মবের সাম্রাজ্য শিখাই দিছে ভালো না। হি ডিড নট ডু দ্য গুড ওয়ার্কস। ওনার উচিত ছিল উনি ওখানে আসার পরে, সরকারে আসার পরে বলতেন যে আমার বিরুদ্ধে যে শ্রম আদালতের মামলা আছে এটা স্থগিত থাকবে, যেহেতু আমি এখন পাওয়ারে। আমার বিরুদ্ধে ট্যাক্সের যে মামলা আছে এটা স্থগিত থাকবে। আমার গ্রামীণ নিয়ে অধ্যাদেশের যেসব ব্যাপার উনি শুধু করে নিলেন এইগুলো এখন কিছু করবে না। আমি যে কদিন ক্ষমতা থাকবে এগুলা আগের মতো যেভাবে আছে স্থগিত থাকবে, আমি চলে গেলে তখন এটা ফেয়ার বিচার আবার তখন করব। তো উনি এগুলা সব খালাস করে নিতে গেলেন কেন? কারণটা কি? তো এইগুলা হলো আপনি একটা বড় পদে আসলে বড় মত থাকতে হবে। আমি তো ওপেন বলি, ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় নাজুক জায়গা হইল আয়কর। আপনি কাউকে কোথাও যদি ধরতে না পারেন, আয়কর নথিতে ছোটোখাটো ফাঁকর দিয়ে আপনি ধরতে পারেন। ওই এফিডেভিট আছে না, আমার জানা মতো এটা সত্য, ওই যে সোনাবল্লী ব্যাংকের এক বাকি না কে ছিল না নেতা, হ্যাঁ মনে আছে, পরে তো জেলে থাকতে মারা গেল। তো আমাদের তিনউদ্দিনের সরকার যখন আসলো তখন হঠাৎ করে তারা দেশ একবারে ফায় পরিষ্কার করে ফেলার জন্য হুলস্থুল করলো না, করতে যাইয়া তারা এরকম অনেকে ট্যাক্সের মামলা করলো, আমার কাছে লিস্ট দিয়ে দিল, যে এইগুলার বিরুদ্ধে সব মামলা করেন। আমি বললেন না, 2 দিনে যুগী বাতিরে অন্য করলে হবে না, আপনারা চলে যাবেন। এইসব অর্ডিন্যান্স পরে যদি রেটিফাই না করে, এই যে বাজার যে এখন সংসদে গুমের আইন রেটিফাই করে না, এটা কই গেল? বলছে আরও রিফাইন করে আসবে। আর আরও রিফাইনটা পরেরটা পরে, আগে হাত আসুক না, আগে মা ছাই দে। ওই বুড়ি সবসময় ভিক্ষার জন্য যায়, কিন্তু মডার্ন মহিলা ভিক্ষায় বিশ্বাস করে না, বুড়ি প্রত্যেক শুক্রবারে নক করে। পরে এই মডার্ন মহিলা বিরক্ত হয়ে একদিন বললো যে এই বুড়ির এক মুঠ ছাই দিয়ে দে। বুড়ি পাকা খেলোয়াড়, ভিক্ষা আদায় করবে, বলে যে দে রে মা দে, ছাই দিয়ে তোর হাত আসুক, ভিক্ষা তুই একদিন দিবি তো দিবি, হাত আসাতে হবে তো। এখন যদি আপনার রাজনৈতিক সরকার যেটা দায় আছে বলেন, ব্যবসায়ী কর্মী কোন জায়গায় থাকবে দায়? শেখ সেলিম যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তার আগে তো সালাউদ্দিন ইউসুফ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন আমি হেলথ মিনিস্ট্রির ডেপুটি সেক্রেটারি। তো সালাউদ্দিন ইউসুফ তো সকালে একজনের বদলির অর্ডার দিতেন, মরে গেলে তো করতে হয়, সবাই বেসতে নেবে, বদলির অর্ডার দিলে তো বিকালে বলতো যে আচ্ছা ঠিক আছে এটা ক্যান্সেল করে দাও। তো তার পিএসটিএস এগুলো দিয়ে কী ব্যাপার, বলে যে পারপাস ইজ সার্ভড। ওই বদলি করে তারে দমকাইয়া যেটুক করার সেটা কাজ হয়ে গেছে, এখন বদলি ক্যান্সেল করে দাও। তো রিক্রুটমেন্টের সময় যেমন ছাত্রলীগের ফান্ডা গুন্ডারা তারা অনেকে ডাক্তারিতে, আমি ওই কমিটিতে ছিলাম, পারে নাই, আমি ফাইল দিলাম, আমার বিরুদ্ধে মন্ত্রীর কাছে নালিশ করলো, একটা টেন্ডার নিয়ে নালিশ করলো সালাউদ্দিন ইউসুফের কাছে। ওই ছাত্রলীগের পোলা ফান্ডার নিজেরা টেন্ডার করছে, অস্তিত্ব নাই। এবং প্রতিমন্ত্রী ডাক্তার আমানুল্লাহ আমারে আবার তদন্ত দিয়ে, আমি স্যার আমি তো নোট প্লেস করছি, মোহাম্মদ আলী সাহেব সেক্রেটারি, কাগজ অনুযায়ী যে জেনুইন পয়সা দিয়ে দিলাম, যে না এটা কমপ্লেন হচ্ছে স্টেজ ম্যানেজড। তো স্টেটমেন্ট তদন্ত করে দেখা গেল বোগাস নিয়ে যাবে, তখন তো এটা লুকানো আমার বিরুদ্ধে, আমাকে বসতে দেয় না, যে ছাত্রলীগের সেলিব্রেট টেন্ডার দেওয়া হয় নাই। তার বিপরীতে আবার ডাক্তার নিয়োগের সময় শেখ সেলিম স্বাস্থ্যমন্ত্রী, তখন ওরা কমপ্লেনগুলো আমাদেরকে উনি বাদ দিয়ে দিচ্ছেন। সেলিম সাহেব ফাইল নিয়ে গেলেন, দেখলেন, পরে দেখে টেকে উনি বললেন যে হ্যাঁ রাজনৈতিক সরকার ফিয়ন চাপরাশি দারোয়ান ওই জাতীয়গুলোর মধ্যে কিছু লোকজন তো মন্ত্রীর থাকে দিতে হয়, কিন্তু ডাক্তারের বেলা এটা দেওয়া যাবে না, মানুষ মারা। তাহলে সালাউদ্দিন ইউসুফের এক নীতি, শেখ সেলিম আওয়ামী লীগের আরেক নীতি। উনি তখন আমার ফাইলে আমার প্রস্তাব অ্যাপ্রুভ করলেন। এখন যদি আপনি রাজনৈতিক সরকারের দায় থাকে বলে ওই যে এক ডাক্তার যে বলছিল না, প্রশ্ন হইলে সবগুলো তাদের হবে, চোখের ডাক্তার, হ্যাঁ, তো সেই যদি এখানেও আপনি পার্টি পুষবেন, পার্টি ফান্ড করেন,
আপনার পার্টির লোক থেকে পার্টির লোককে পুষেন। এখন যদি আপনি পরীক্ষার মধ্যে সব পার্টির লোক দিয়ে দেন, ওই যে ইয়ের মতো, কয়েকটা প্রতিষ্ঠান যদি আপনি শক্ত না রাখেন, গুড গভর্নেন্স আসবে না। পাবলিক সার্ভিস কমিশন, সেখানে তদবির চলবে না, কঠিনভাবে শক্তভাবে রিক্রুটমেন্ট দিতে হবে। বিসিএস এর সিলেবাস আবার জিয়াউর রহমান সাহেবের আমলের মতো 1600 নম্বরের রিটেন, হ্যাঁ 1600 নম্বরের পরীক্ষা, আবার 600-তে পরের 2200 সেটা নিয়ে নিতে হবে। ওই এরকম একটা ইংরেজি রচনা 3 ঘন্টা, একটা বাংলা রচনা 3 ঘন্টা লেখায় বাছাই করতে হবে। কোনো জায়গায় এগুলোতে খাওয়া যায়। আপনি জুডিশিয়াল কমিশনের মধ্যে কঠোরভাবে বিচার আনতে হবে। আপনি এই জাতীয়গুলো করতে পারলে জিয়ার আমলটা এখনও তো বাংলাদেশে স্টিল টপিং দ্য লিস্ট। তার অন্য সাইডটা আমি বাদ দিই, না তার শাসন আমলে এই জায়গাগুলো তো অবশ্যই, তার অন্য সাইডটা বাদ, কু ফাল্টা অবশ্যই কু, খুবই মানুষ স্মরণ করে, মানুষ বলে। মার্শাল, যেসবগুলো আছে সেগুলো আলাদা হিসাব, কিন্তু প্রশাসনের শাসক হিসেবে তারটা তো কেউ ইয়ে করতে পারে না। দলীয়করণ, আপনি দলীয়করণ করবেন কি না? হ্যাঁ, ওই যে আমি একজনকে একটু বলেই দিই, আমি যখন বলি 92-তে খতম বেগম খালেদা জিয়া দলীয়করণ শুরু করছেন প্রমোশনের মধ্যে, তো সেটাতে বিএনপি ভক্ত একজন অ্যাডভোকেট তিনি বলেন যে আপনি 73 সালে যে আওয়ামী লীগ দলীয়করণ করছে সেটা দেখেন না। 73 সালে অ্যাডভার্টাইজমেন্টটাই হয়েছে সকল মুক্তিযোদ্ধাদের জন্য, শুধু মুক্তিযোদ্ধাদের জন্য একটা পরীক্ষা হয়েছে, সেটা পিএসসির মাধ্যমে পরীক্ষা না নিয়ে রুহুল কুদ্দুস কমিটির মাধ্যমে তাড়াতাড়ি করে নিয়ে যায়। ওইখানে তো দলীয়করণের প্রশ্ন আসে না, তখন তো দলীয়ই ছিল না, তখন তো সব আওয়ামী লীগ, তখন লুটপাট তো সব আওয়ামী লীগ করছে। করণিং ঈদ ধরতে গেলে বঙ্গবন্ধু দেখে সব আওয়ামী লীগ। কম্বল নিয়ে বঙ্গবন্ধু ক্ষোভ প্রকাশ করলেন না, ওই যে রেড ক্রসের চেয়ারম্যান গাজী, আমার কম্বলটা কোথায়, আমার কম্বল কোথায়? উনি আক্ষেপ করলেন না যে সবাই পায় সোনার খনি, আমি পাই সোরের খনি। আওয়ামী কেউ আছে, দাম্ভিকতাও দেখাইছেন, কোথায় সিরাজ শিকদার, সেটার খেসারত পরে হয়েছে, লাল গোড়া দাবড়াই দেব। সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে নিজে একদল করে মরলেন, আমাদেরও মারলেন। এখন যদি সরকার, রাজনৈতিক সরকার যদি আবার যে আমার তোমার শুরু করে আবার দলীয়করণ করে, আবার ওই যেটা বললেন পুষতে হয়, দায়বদ্ধতা আছে, তো তাহলে আর নূতনত্ব কিছু পাবেন না, তো এ ভাগে ভুগে হবে। কারণ আওয়ামী লীগ তো 2008 ভোটে, 2014 বিনা ভোটে, কেমন 18 রাতের ভোটে, 24-এ আমির আমি। আর এবারের যেটা নির্বাচন, এটা কার? এটা তো একদলীয় নির্বাচন। আর জামাত আর বাজাত এরা কি আলাদা দল? এরা তো একসাথে ছিল, এক। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়ে যে একটা খারাপ কাজ করলেন আপনি, ভোটে উইডআউট না করে নিষিদ্ধ করে দিবেন কেন? অতএব এটা খেসারত